একজন ঠান্ডা মাথার ডাকাত আর একজন অদম্য পুলিশ অফিসার দুজনেই ছিল মারাত্মক প্রতিভাবান, কিন্তু তাদের পথ ছিল পুরো আলাদা এবং ভিন্ন ভিন্ন। একজন চায় পালাতে, কিন্তু অন্যজন চায় তাকে থামাতে। এরপরেই শুরু হয় আইন এবং অপরাধের মাঝখানে এক মারাত্মক খেলা। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কে জিতবে, অপরাধ নাকি আইন? আজ এমনই এক উত্তেজনাপূর্বক গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, দেরি না করে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গল্পের শুরুতেই একটি ট্রেন দেখতে পাই। ট্রেনটি স্টেশনে থামতে নীল নামের একটি ব্যক্তি ট্রেন থেকে নেমে আসে। নীল ছিল এই শহরের সুনামধনী এবং ডেডিকেটেড ডাকাত। তার টার্গেট এখনো পর্যন্ত মিস হয় নাই। এরপর স্টেশন থেকে নীল সোজা একটি হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে হসপিটালের একটি ড্রেস পরে নেয়। সে হসপিটালের ভেতর দিয়ে এমন ভাবে হাঁটতে থাকে মনে হচ্ছিল সে হসপিটালের কে একজন। একটু পরে সে একটি অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা নীলের এক সহকর্মী ক্রিসকে দেখতে পাই। সে একটি কনস্ট্রাকশন সাইটে এসেছিল কিছু বিস্ফোরক পদার্থ কিনতে। তারা মূলত তাদের শহরের একটি ব্যাংক ডাকাতির প্ল্যান করতেছিল। এরপরে সিনে আমরা ডিটেকটিভ লস অ্যাঞ্জেলের এক ভিনসেন্টকে দেখতে পাই। প্রতিদিনের মতোই সে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অন্যদিকে আমরা নীল এবং ক্রিসকে রাস্তায় একটি গাড়ি নিয়ে অপেক্ষা করতে দেখি। মূলত আজকের দিনেই তারা ব্যাংক ডাকাতির জন্য এখানে এসেছে। তাদের সাথে আরো 3 জন কর্মী ছিল। তারা সবাই সেখানে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতেছে। একটু পরে আমরা রাস্তায় একটি বড় ট্রাক দেখতে পাই। সেই ট্রাক নিয়ে নীলকে মাইকেল নামের একজন সাহায্য করতে এগিয়ে আসে। তারা সবাই ওয়াকি টকির মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে কানেকশন আছে। এখন পর্যন্ত সকল পরিস্থিতি তাদের প্ল্যান মোতাবেক চলছিল। তারপর সেখানে একটি বড় কাভার্ড ভ্যান চলে আসে, যার ভিতরে ব্যাংকের কিছু মূল্যবান দলিলপত্র ছিল। নীল তখন তার অ্যাম্বুলেন্স সেই কাভার্ড ভ্যানের সামনে থামিয়ে দেয়। যার ফলে কাভার্ড ভ্যানটি সেখানেই দাঁড়িয়ে যায়। এর ফলে মাইকেল বিশাল ট্রাক দিয়ে সেই কাভার্ড ভ্যানের ভিতরে আঘাত করে, যার ফলে ভ্যানটি সেখানেই উল্টে যায়। সাথে সাথে নীল এবং তার সহকর্মীরা সবাই বাইরে বেরিয়ে আসে। নিজেদের সুরক্ষার জন্য সবাই তাদের মুখে সাদা রঙের মাস্ক পরেছিল। নীল তখন তার একটি ঘড়িতে 3 মিনিটের টাইমার সেট করে নেয় আর তার টিমকে বলে, আমাদের হাতে মাত্র 3 মিনিট সময় আছে, আর এর মধ্যেই তোমাদের কাজ সবাইকে দ্রুত কমপ্লিট করতে হবে। এরপরেই ক্রিস একটি বিস্ফোরক দিয়ে সে কাভার্ড ভ্যানের দরজা উড়িয়ে ফেলে। সাথে সাথে সবাই তারা কাভার্ড ভ্যানের ভেতর ঢুকে যায় আর সেখান থেকেই সবাইকে বাইরে বের করে দেয়। এরপরেই নীল সবগুলো ফাইলগুলোর মাঝখান থেকে একটি মূল্যবান ফাইল বের করে নেয়। এই সময় ভ্যানগুরু নামে একজন সেই কাটির উপর নজর রাখছিল, আর সেই কাভার্ড ভ্যানের লোকগুলো আগে থেকেই আহত ছিল। কোনো প্রতিশোধই তারা নিতে পারছিল না। নীল তখনও পর্যন্ত এই ফাইলটি খুঁজে যাচ্ছিল। এরপর নীল সবাইকে বলে, আমাদের হাতে মাত্র 18 সেকেন্ড সময় আছে। সাথে সাথেই তাদের আরেকজন সদস্য রাস্তায় একটি শিকলের মতো ফাঁদ বাঁধিয়ে রাখে, যেন পুলিশ এখানে আসতেই তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। একটু পরেই তারা সেই মূল্যবান ফাইলটি পেয়ে যায়। ভিনগুরু তখন রাগের মাঠে একজন গার্ডকে গুলি করে হত্যা করে ফেলে। আসলে ভিনগুরু ছিল একজন সাইকো। তার এই ভুলের কারণে সবগুলো গার্ডকে তারা হত্যা করতে বাধ্য হয়, কারণ বেঁচে থাকা সেই গার্ডগুলো তাদের কথা বলে দিতে পারে। পালানোর আগের মুহূর্তে তারা তাদের ড্রেস চেঞ্জ করে নেয়। এমনকি নীলের নিয়ে আসে অ্যাম্বুলেন্সে তারা পালাতে শুরু করে দেয়। তবে এতক্ষণে পুলিশ সেখানে চলেই আসে, কিন্তু রাস্তায় ডাকাত দলের এই ফাঁদের জন্য পুলিশের সবগুলো গাড়ি পাঞ্চার হয়ে যায়। ফলে তারা ডাকাতির পিছু করতে পারে নাই। ওদিকে ডাকাতেরা যখন শহরের বাইরে চলে আসে তখন সবাই অ্যাম্বুলেন্স থেকে বাইরে বের হয়ে যায়। এরপর ক্রিস একটি কেমিক্যাল ব্যবহার করে পুরো অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেয়, যেন সেখানে তাদের প্রমাণে কোনো অবশিষ্ট না থাকে। এরপর সবাই অন্য একটি গাড়িতে শিফট হয়ে সেখান থেকে সবাই পালিয়ে যায়। পরের সিনে নীল নেট নামের একটি ব্যক্তির সঙ্গে দেখা করে। নেট মূলত নীলের যাবতীয় টাকা পয়সা নিজের কাছে সেভ করতো। নেট ডাকাতি করে ফাইলটি দেখে নীলকে বলে, এই ফাইলটির বাজারে মূল্য বর্তমান $1.6 মিলিয়ন মতো, আর আমি জানি এই ফাইলটি কার। সে আবারও বলে, এই ফাইলটি রজার নামের একজন ব্যক্তির। এই ফাইল এখন আমি তার কাছে আবারও বিক্রি করে দিব। এরপরেই নীল সেখানে আরো একটি ডাকাতির অফার পেয়ে যায়। নেট নামের ওই ব্যক্তি নীলকে বলে, এই ডাকাতিতে একজন আমরা কেউসেন নামের ব্যক্তির হাত থেকে পাবো, যার কারণে খুব তাড়াতাড়ি তার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দিব। এরপর নীল সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা ডিটেকটিভ ভিনসেন্টকে দেখতে পাই। সে একজন ডাকাতির তদন্ত করতে এখানে এসেছে। এরপর ভিনসেন্ট ডাকাতি সেই সূক্ষ্ম এরিয়াটা দেখে বলে, ডাকাতিরা খুব সূক্ষ্মভাবে এটা ডাকাতি করছে, যার ফলে আমরা কোথাও কোনো প্রমাণই খুঁজে পাচ্ছি না। এরপর তার সহকর্মীকে বলে শহরের সবচেয়ে বড় ডাকাতের সঙ্গে কথা বলতে, তারপর দেখা যাবে এই ডাকাতির বিষয়টি কোনোভাবে তদন্ত করা যায় কিনা। পাশাপাশি সে বলে, কোনো খবর মিললে অবশ্যই আমাকে তাড়াতাড়ি জানাবে। এরপরে আমরা নীলের পুরো টিমকে একসঙ্গে দেখতে পাই। তারা একসঙ্গে ছোট একটি হোটেলে খাচ্ছিল। তবে নীল তখনও পর্যন্ত সবার উপর প্রচন্ড রেগেছিল। এমনকি এমনটা সময় রাগের মাথায় ভিনগুরুকে মারতে শুরু করে দেয় এবং তাকে বলে, তুমি কেন এই গার্ডকে মারতে গেছো? গার্ডকে না মারলে পুলিশ এই ডাকাতির তদন্ত করতেই পারতো না। আমরা খুব সহজেই এই কেস থেকে বেরিয়ে যেতাম। এখানে রাগ করা তো খুবই স্বাভাবিক, কারণ ভিনগুরু একটি ভুলের কারণে সবাই এখন পুলিশের কাছে যেতে পারে। ওদিকে নীল যখন ভিনগুরুকে হোটেলের মধ্যেই পেটাচ্ছিল তখন হোটেলে থাকা সবাই তাদের দিকে হা করে তাকিয়েছিল। তাদের অবস্থা সেই সময় একেবারেই লজ্জাজনক হয়ে ওঠে। তাই নীল তখন ভিনগুরুকে নিয়ে একটি পার্কিং মোডে চলে যায়। তখনও তার রাগ না কমা পর্যন্ত তাকে উড়াধুরা পিটানো শুরু করে দেয়। একটা সময় নীল তার বন্দুক বের করে ভিনগুরুকে গুলি করার মতো পরিস্থিতি হয়। অবস্থা যখন খুবই উত্তেজনা
উত্তেজনাপন্ন তখনই নীল একটি পুলিশের গাড়ির আওয়াজ শুনতে পায়, যার ফলে তার রাগারাগি কোনো রকম থামিয়ে বন্দুকটা লুকিয়ে ফেলে। একটু পরে নীল যখন ভিনগুরুকে আবারও মারতে যায়, ঠিক তখনই দেখা যায় ভিনগুরু অলরেডি সেখান থেকে পালিয়ে গিয়েছে। নীল সহ তার সহকর্মী সবাই ভিনগুরুকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কোনোভাবেই তাকে কোথাও খুঁজে পায় নাই। এরপর ভিনগুরু তাদের টিম থেকে বেরিয়ে যায় আর রীতিমতো তাদের বিরুদ্ধে কাজ করতে শুরু করে দেয়। পরের সিনে আমরা দেখতে পারি ক্রিস তখন বাসায় চলে আসে। তার ওয়াইফ শার্লি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে দেয়, আর এই খারাপ ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে বাসায় আসার সঙ্গে আজকে ক্রিস কম টাকা ধরে আসছে। বন্ধুরা, আমার যে মনে হয় ক্রিসের যে ওয়াইফ, এমন ওয়াইফ থাকার থেকে না থাকাই ভালো, কারণ তোমরা কল্পনা করে দেখো এমন ওয়াইফ যদি তোমরা পাও তাহলে কি অবস্থা হবে। তো যাই হোক, অন্যদিকে ভিনসেন্ট এই কেসটা নিয়ে সিরিয়াস অবস্থায় পড়ে যায়। এরপর সে একজন ড্রাগ ডিলারের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে ডিলারকে বলে, তুমি হয়তো শহরে রিসেন্ট কিছু ডাকাতির সঙ্গে জড়িত ছিলা, আর না থাকলে ডাকাতির কথা শুনেছো, আর আমি জানি তুমি সেই ডাকাতির সম্পর্কে জানো। এখন যদি ডাকাতির সম্পর্কে তুমি আমাকে তথ্যই কোনো না দাও, তাহলে এখনই আমি তোমাকে গ্রেফতার করব, সাথে তোমার ওই কালো ধান্দার 12টা বাজিয়ে দিব। ড্রাগ ডিলার তখন খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে রীতিমতো নীলের নাম বলিয়ে দেয় আর বলে নীল নামের একজন ব্যক্তি আছে, সেই ডাকাতির সঙ্গে জড়িত আছে। আর এইভাবেই ডিটেকটিভ ভিনসেন্ট ডাকাতির সম্পর্কে সে আস্তে আস্তে সবকিছুই জানতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই নীল কেলসুর সঙ্গে একটি মিটিং করছিল, আর এই কেলসু যে ব্যক্তিটি তাদেরকে পরবর্তী কাজ দেওয়ার কথা বলছিল। কেলসু তখন নীলকে বলে, আমি একটি ব্যাংক সম্পর্কে জানি, যে ব্যাংকটি খুব দ্রুতই এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হচ্ছে, আর এই স্থান পরিবর্তন করার সময় তারা ব্যাংকের সকল টাকাই তারা একসঙ্গে করবে, আর সেই সময় তাদের কাছে কম করে হলেও $10 মিলিয়ন থাকবে। তুমি চাইলে এই সুযোগে সব টাকায় হাতিয়ে নিতে পারবা। নীল তখন বলে, কথাটা শুনতে যতটাই সহজ মনে হচ্ছে, কাজটি কিন্তু এতটাও সহজ না, যার কারণে নীল এই কাজটি করতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। কেলসু তখন নীলকে বলে, আমি এই কাজের পুরো প্ল্যানিং আগে থেকে সাজিয়ে রাখছি। আমরা এই ডাকাতি রাস্তায় করব না, বরং ব্যাংকের ভিতরেই করব। ব্যাংক যেদিন অন্য জায়গায় শিফট করা হবে ঠিক তার আগের দিনেই আমরা ব্যাংকে হামলা করব, কারণ ওই দিনটাই হবে আমাদের জন্য একটা পারফেক্ট দিন। আমার কাছে পুরো ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের ফিঙ্গারপ্রিন্ট আছে, আর এই ফিঙ্গারপ্রিন্টে যথেষ্ট শহরের সবকিছু ব্যাংক লুট করার জন্য। এই সাহায্যে তোমরা খুব সহজেই সব টাকা লুট করতে পারবে। কেলসুর এত সুন্দর চমৎকার প্ল্যানিং শুনে নীল তখনই ডাকাতি করার জন্য রাজি হয়ে যায়। ডিল শেষে নীল বাড়ি চলে আসে। সে দেখে ক্রিস তার বাসার মেঝেতে ঘুমাচ্ছে। নীল তখন ক্রিসকে সেই ব্যাংক ডাকাতির প্ল্যানিং সম্পর্কে বলতে শুরু করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই রজারকে ফোন দিয়ে ফাইলটি ডেলিভারের জন্য কথা বলে। রজার তখন বলে, আমি আমার লোক দিয়ে তোমার কাছে টাকা পাঠাবো, আর এই টাকার বিনিময়ে রজা তার ফাইলগুলো আবার ফিরে পেতে চায়। একটু পরে নীলের চোখ শালির উপর পড়ে। শালি তখন অন্য একটি লোকের সঙ্গে ডেট করেছিল, যা থেকে বোঝা যায় শালি ক্রিসকে চিট করেছে। এটা দেখে নীল শালিকে গিয়ে বলে, আমার বন্ধু ক্রিস অনেক ভালো মনের মানুষ, তুমি কোনোভাবেই তার সঙ্গে চিট করতে পারো না। নীলের এই কথা শুনে আবারও শালি ক্রিসকে একটি সুযোগ দেওয়ার কথা বলে। এরপর আমরা দেখি নীল ঠিক সেই স্থানে পৌঁছে গেছে যেখানে রজার তাকে সেই ফাইলটি নিয়ে আসতে বলছে। সেখানে তখন নীলের সঙ্গে দেখা করতে রজারকে পাঠানোর নামে সেই একটি লোক চলে আসে। লোকটি নীলকে বলে, তুমি আগে ফাইলটি দাও, তারপর আমি তোমার টাকা বুঝিয়ে দিব। এরপরে আমরা ক্রিসকে দেখতে পাই, সে আসলে একটি দূরের জায়গা থেকে ওদের উপর নজর রাখছিল। তখনই ক্রিস দেখতে পাই একটি লোক বন্দুক ধরে নীলের দিকে চুপে চুপে আসতেছে, যার কারণে ক্রিস সঙ্গে সঙ্গে নীলকে সাবধান হতে বলে। নীল তখন তার গাড়ি রিভার্স গিয়ার দিয়ে পিছনে আসতে থাকে, যার ফলে বন্দুক হাতে লোকটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। ক্রিস তখন নীলকে বাঁচাতে সেই লোকটির উপর গুলি চালাতে শুরু করে দেয়। গুলিবদ্ধ হয়েও সেই লোকটি বেঁচে ছিল। তারপর নীল সেই ব্যক্তিকে গাড়ির নিচে ফেলেই সেখানে মেরে ফেলে। একটু পরে নীলের কাছে যে ব্যক্তিটি ফাইল নিয়ে এসেছিল সেই ব্যক্তিটি গাড়ি নিয়ে পালাতে শুরু করে দেয়। তখনই নীলের বন্ধু মাইকেল একটি শটগান দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে দেয়। এরপর নীল সহ তার সহকর্মীরা সেখান থেকে টাকা নিয়ে চলে আসে। মাঝখান থেকে রজারের এরকম চালাকির জন্য সে তো ফাইলগুলো ফিরিয়ে পেল না, বরং টাকাগুলোও হারাতে হলো। হোটেলে গিয়ে নীল রজারকে ফোন দিয়ে বলে, তুমি আমার সঙ্গে প্রতারণা করছো, যার কারণে তোমাকে আমি মেরেই ফেলবো। কিন্তু নীল কোনোভাবেই জানতো না তার বন্ধু ভিনগুরু এখন রজারের সঙ্গেই কাজ করতেছে। ভিনগুরু আসলে একজন সাইকে ছিল। সে কুমারী মেয়েদের সঙ্গে প্রেমের অভিনয় করে তাদের সঙ্গে ফিজিক্যাল সম্পর্ক করত, তারপর তাদেরকে আবার মেরেও ফেলতো, যার ফলে কিছুদিন পরপরই তাদের শহরে কুমারী মেয়ের লাশ পাওয়া যেত। রিসেন্টলি সে আবারও একটি মেয়ের সঙ্গে এমন কাজ করছে, এমনকি সে মেয়ের লাশ রাস্তায় ফেলে এসেছে। ভিনসেন্ট সে মেয়েটির লাশ দেখতে এসেও তার কোনো তদন্ত সে করে না, কারণ এখন তার প্রধান টার্গেট হচ্ছে নীল এবং তার পুরো টিম। এরপরে আমরা দেখতে পারি ভিনসেন্টের টিম নীলের উপর খুব কড়া নজর রাখতেছে। নীল তখন তার টিমের সঙ্গে নেক্সট ডাকাতির প্ল্যান করতেছিল। তাদের প্ল্যানিং শেষে তারা সেখান থেকে চলে যায়। একটু পরে ভিনসেন্ট তার টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা বোঝার চেষ্টা করে আসলে তারা কি প্ল্যান করতেছিল, আর এই বিষয়গুলো নীলের দলের একজন বুঝতে পারে দূর থেকে ছবি তুলতেছিল। ভিনসেন্টের এই ছবি নীল এবার নেটকে দেখায়, যার কারণে নেট ভিনসেন্ট সম্পর্কে সবকিছু নীলকে জানিয়ে দেয়। সে বলে ভিনসেন্ট একজন অনেস্ট অফিসার, সে তার জীবনের সবকিছুই খুব সততার সঙ্গে হ্যান্ডেল করেছে, তাই তুমি তাকে কোনোভাবেই হালকা মনে করিও না, কারণ সে সহজেই কোনো কিছুতে হার মানে না। নীল তখন বলে, আমিও কোনোভাবে হাল ছাড়বো না, এবার এই ডাকাতির প্ল্যানিংটা আমি খুব ভালোভাবেই সাকসেসফুল করে ছাড়বো। এরপরে সিনে আমরা দেখতে পারি ভিনসেন্ট নীলের গাড়িকে খুব ভালোভাবেই ফলো করতেছে, যে বিষয়টি নীলও বুঝতে পারে নাই, যার কারণে সঙ্গে সঙ্গে তার গাড়ি সেখানেই থামিয়ে দেয়। ভিনসেন্ট তখন তার গাড়ি থেকে
থেকে নেমে এসে নীলকে বলে, তুমি ট্রাফিক আইন লঙ্ঘন করছো, আমি চাইলে এখন তোমাকে সেই অপরাধে গ্রেপ্তার করতে পারি, কিন্তু আমি তা করব না। এই কথা বলার পর ভিনসেন্ট নীলকে বলে, আমি কি তোমার সঙ্গে এক কাপ কফি খেতে পারি? ভিনসেন্টের এমন কথা শুনে নীল পুরো অবাক হয়ে যায়। এরপর আমরা দুজনকেই কফি শপে দেখতে পারি। সেখানে ভিনসেন্ট নীলকে বলে, আমি আমার কাজকে খুবই শ্রদ্ধা করি, তাই আমি আমার কাজের জন্য যে কোনো কিছুই করতে পারবো। তারপরে সে তার পরিবার সম্পর্কেও নীলকে বলা শুরু করে দেয়। ভিন্স তখন নীলকে বলে, আমার স্ত্রী খুব তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। নীল তখন বলে, আমি ছোটবেলা থেকে একা থাকতে পছন্দ করি, তাই আমি আমার লাইফে এখনো পর্যন্ত কাউকে আসতে দেই নেই। কথায় কথায় তারা একজন আরেকজন সম্পর্কে খুব সহজে জানতে শুরু করে দেয়। পরে একটা পর্যায়ে তাদের দুজনের কথা শেষ হওয়ার পর তারা দুজন দুপাশে চলে যায়। অন্যদিকে ভিনগুরু নীলের সকল প্ল্যানই জেনে গেছে, আর সেগুলো রজারকে সে জানিয়ে দেয়। ভিনগুরু রজারকে জানিয়ে দেয়, নীল এবার একটি ব্যাংক থেকে 10 মিলিয়ন ডাকাতি করার প্ল্যান করতেছে। আমার কাছে তাদের বিরুদ্ধে একটি প্ল্যান আছে, যা দিয়ে কিনা আমরা একদিনে মালামাল হয়ে যাব। এরপর ডেরে নামের একজন নীলকে ফোন দিয়ে বলে, পুলিশ আমার পিছু করছে, আর হয়তো খুব তাড়াতাড়ি আমি ধরা খেয়ে যাব। নীল তখন বুঝতে পারে ডেরে এবার তাদের নতুন মিশনের সাথে থাকতে পারবে না। ডেরে নীলদের ড্রাইভারের কাজ করতো। নীল এখন বুঝতে পারে তাদেরকে এখন দক্ষ ড্রাইভার খুঁজতে হবে। এরপর নীল নতুন একজন ড্রাইভারের খোঁজ পায়। সেখানে গিয়ে ড্রাইভারের কাছে সকল তাদের প্ল্যান খুলে বলে, যা শুনে ড্রাইভার সঙ্গে সঙ্গে তাদের অফারে রাজি হয়ে যায়। এরপর রজারের কিছু লোক নীলের ড্রাইভারকে খুব মাতিছে। এরপর টর্চারের মাধ্যমে তাদের সকল প্রকার প্ল্যানিং এ জানতে চেষ্টা শুরু করে দেয়। ড্রে তখন নিজের জীবন বাঁচাতে তাদের সকল প্ল্যানই তার কাছে বলে দেয়। এরপর রজারের একজন গ্রুপের লোক পুলিশকে ফোন দিয়ে নীলের সবকিছু বলে দেয়। তবে নীল কোনোভাবেই থেমে থাকে না। তারা তাদের নির্দিষ্ট দিনে সে ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে। ক্রিস সেখানে ঢুকতেই সুযোগ বুঝে ব্যাংকে টাকা গার্ডকে মেরে সেখানে বন্দি করে ফেলে। তখন নীল তার বন্দুক বের করে ব্যাংকের যতগুলো লোক আছে সবাইকে ডাউন হতে বলে দেয়। এরপর ব্যাংকের ম্যানেজারকে সে বন্দুক দেখে রীতিমতো চাবি নিয়ে নেয়। অন্যদিকে ভিনসেন্ট তো নীলের সকল প্ল্যানই জেনে গেছে, যার কারণে তারা পুরোপুরি তৈরি হয়ে নীলকে গ্রেপ্তার জন্য তারা বেরিয়ে পড়ে। নীল ওদিকে তার সকল কাজেই প্রায় শেষ করে ফেলে। লকারে থাকা সকল টাকাই চেয়ে ব্যাগে তুলে নিয়ে বের হতে যাওয়ার প্রস্তুতি শুরু করে দেয়। নীল এবং তাদের দলের সবাই গাড়িতে উঠতে শুরু করে দেয়। ঠিক তখনই ভিনসেন্টের টিম তাদের উপর গুলি চালাতে শুরু করে দেয়, যা দেখে নীল কোনোভাবে দেরি না করেই ক্রসফায়ার শুরু করে দেয়। গোলাগুলির এক পর্যায়ে ভিনসেন্টের একজন লোক তার সামনেই গুলিবদ্ধ হয়ে পড়ে যায়। এটা দেখে ভিনসেন্ট মারাত্মক হয়ে ডাকাতের গাড়ির দিকে গুলি ছুটতে শুরু করে দেয়, আর এই গুলিতে নীলের গাড়ির চাকা পাংচার হয়ে যায়। বাধ্য হয়ে ডাকাতিরা তাদের গাড়ি থেকে নেমে দৌড়ে পালাতে শুরু করে দেয়। হঠাৎ একটি গুলি ক্রিসের কাঁধে গিয়ে লাগে এবং ক্রিস সঙ্গে সঙ্গে সেখানে পড়ে যায়। নীল ক্রিসের এই অবস্থা দিকে ক্রিস নীলকে নিয়েই পালাতে শুরু করে দেয়। একটা সময় নীল সেখানে একটি গাড়ি খুঁজে পায়, আর সেই গাড়িতে করে নীল এবং ক্রিস সেখান থেকে পালাতে শুরু করে দেয়। অন্যদিকে আমরা মাইকেলকে দেখতে পারি, সে প্রাণপণ দৌড়ে পালাচ্ছিল। মাইকেল তখন একটি ছোট্ট বাচ্চাকে জিম্মি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ ভিনসেন্টের একটা গুলি তার কপাল ফুটো করে চলে যায়, যার ফলে মাইকেল সেখানেই পরে মারা যায়। ওদিকে নীল সেখান থেকে পালিয়ে ক্রিসকে হসপিটালে নিয়ে যায়। সেখানকার ভালো চিকিৎসার ফলে ক্রিস এবারের মতো বেঁচে যায়। এরপর নীল হসপিটাল থেকে সোজা তার বাড়িতে চলে যায়, কারণ নীল ভাবে তাদেরকে ডেরে হয়তো খুব বিপদে ফাঁসাইছে। তবে ডেরে বাড়িতে আসতেই দেখে নীল ডেরে একদম বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ডেরে তখন মৃত্যুর আগে বলে, তোমার এই জায়গাটি লিক হওয়ার কারণে রজা এবং ভিনগুরুর হাত আছে। ওরা দুজন এখন একসঙ্গেই কাজ করছে। ওরা আমার স্ত্রীকেও মেরে ফেলছে, আর আমার এমন অবস্থা করেছে আমি বাধ্য হয়েছি সকল প্ল্যান বলে দিতে। এই কথা শেষে ডেরে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর নীল সোজা রজারের কাছে চলে যায়। সেখানে গিয়ে কোনো প্রকার কথা না বলে রজারকে সোজা গুলি করে মেরে ফেলে দেয়। ওদিকে ক্রিসের স্ত্রী শালিকে ধরে নিয়ে আসে, বলে, তুমি আমাকে এখন সাহায্য করো। নীলকে যদি না ধরিয়ে দাও নয়তো আমরা তোমাকে জেলে ঢুকিয়ে দিব। উপায় না পেয়ে শালি তখন রাজি হয়ে যায়। এরপর ক্রিস যখন শালির সঙ্গে দেখা করতে আসে তখন শালি তার বেলকনিতে দাঁড়িয়েছিল। এ সময় শালি তার হাতের ইশারা দিয়ে ক্রিসকে বুঝিয়ে দেয়, এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ হতে পারে। শালির এমন ইশারা বুঝতে পারে ক্রিস সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে নীল তার গার্লফ্রেন্ডকে বলে, আমরা এই দেশ ছেড়ে পুরো অন্য দেশে চলিয়ে যাব, তারপর সেখানে গিয়ে সুখের একটা সংসার করব। এই কথা শুনে তার গার্লফ্রেন্ড রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে যখন গাড়িতে চড়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল তখন নেট নীলকে ফোন করে বলে, আমি ভেনগুরুর খোঁজ পেয়েছি। সে একটা হোটেলে লুকিয়ে আছে, কিন্তু ওই হোটেলের বাইরে পুলিশের কড়া সিকিউরিটি আছে। নেটের কথা শুনতেই ভেনগুরুকে মারতে সোজা নীল ওই হোটেলের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে ভেনগুরুকে মেরে ফেলে। সাথে সাথেই সেখানে পুলিশ আসতে শুরু করে দেয়। ভিনসেন্টও বুঝে যায় নীল এখন এই হোটেলেই আছে। হোটেলে এসে ভিনসেন্ট নীলকে দেখতে পায়। অন্যদিকে ভিনসেন্টকে ডেকে নীল সেখান থেকে পালাতে শুরু করে দেয়। ভিনসেন্টও প্রাণপণ তাকে ধরার জন্য চেষ্টা করে। একটা সময় নীল যখন ভিনসেন্টের দিকে তার বন্দুক তাক করে তখন ভিনসেন্ট নীলের ছায়া দেখে উল্টো নীলকে গুলি করে বসে। আর এ সময় ভিনসেন্টের গুলিতে নীলের বুক একদম ক্ষতবিক্ষত হয়ে যায়, এমনকি সে ওখানেই মারা যায়। কিন্তু মারা যাওয়ার আগে নীল তার রক্তমাখা হাত ভিনসেন্টের দিকে বাড়িয়ে দেয়। ভিনসেন্টও তখন নীলের হাতে হাত রাখে, কারণ ভিনসেন্টও জানতো তাদের পেশা আলাদা থাকলে নীল তার মতোই একজন ডেডিকেটেড লোক। আর এমন একটি সিনের মধ্যে দিয়ে আজকের এই মুভিটি শেষ হয়ে যায়। তবে নীলের এই বিষয়টা আমাদের দিকে কষ্ট লাগলেও কিন্তু বোঝা যায় অপরাধের কোনো ক্ষমা নাই। তাই আমাদের সবারই বোঝা উচিত সবাইকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বের হয়ে আসা। আর এরপরে আমরা
সুন্দর একটি সমাজ এবং দেশ ভালোভাবে গড়ে তুলতে পারবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়েন।